সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তবে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের প্রযুক্তি মানেই হচ্ছে অনলাইন নির্ভর, এবং এখানে প্রযুক্তিকে মেধা বিকশিত যেই নিজের মেধাটা রয়েছে সেটাকে প্রয়োগ করা। এটা প্রয়োগ করতে গেলে বর্তমানে আইসিটি মামলার আপনাকে আমাকে সম্মুখীন হতেই হবে। এটা মাথায় রেখে রাজনীতি করতে হলে যেমন জেল জুলুম অত্যাচার মেনে নিতে হয়, ঠিক তেমনি ভাবে অনলাইনে দলের পক্ষে দেশের পক্ষে দুই কথা লিখতে গেলে, সত্য প্রকাশ করতে গেলে আপনাকে এই আইসিটি মামলার প্রস্তুতি নিয়ে রাখতেই হবে। সুতরাং আজকে আমাদের এই সংগঠনের উপদেষ্টা হিসাবে বা দিক নির্দেশনা হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করতেছি, আজকের এই অনুষ্ঠান থেকে আমি আশা করব ওনারা আমাদের আশার বাণী বা দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবে। এবং আরেকটা বিষয় এখন এই মুহূর্তে ঘোষণা করতেছি, যেটা হচ্ছে আমাদের প্রধান বক্তা হিসাবে সাবেক সংসদ সদস্য নির্বাচিত মরিয়াপা উপস্থিত থাকার কথা ছিল। ওনার অনুপস্থিতিতে আমি এই মুহূর্তে দলের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের আলোচনা সভা অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন স্বাধীনতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জহিরুল ইসলাম মুকুল, এবং সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির শিহাবুদ্দিন সিয়াম, এবং আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে আমরা সকলেই চিনি, জানি, সারা বাংলাদেশ তাকে চেনে। তার নামের শেষে বিশেষণের পর বিশেষণ দিয়ে আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেই দিকে যাব না। আমি শুধু এতটুকুই বলবো যে আজকের তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের প্রধান উপদেষ্টা এবং আজকের আলোচনা সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি ছাত্র দলের সোনালী ফসল এবং বিএনপির যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় জনাব হাবিবুন নবী সোহেল ভাই, তিনি যখন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, তার সাথে নাসিরউদ্দিন পিন্টু ভাই সাধারণ সম্পাদক ছিলেন, তখন আমার সৌভাগ্য হয়েছিল সারা দেশের একটি জেলার একটি নির্বাচনী এলাকার একটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করার ওই সময়। তো তখন থেকেই যখন আমার এই প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতার বক্তব্য শুনতাম, কোন প্রোগ্রামে আসতাম, বক্তব্য শুনতাম, মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থাকতাম, কান পেতে বসে থাকতাম, দৃষ্টি দিয়ে ওইদিকে খেয়াল করতাম যে ভাই কি বলে, সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতাম। আজকে এই আলোচনা সভায় অনেক বক্তাই আমার আগে বলে গিয়েছেন যে তার পাশে বসার সৌভাগ্য হয়েছে এবং তার পাশে দাঁড়িয়ে কথা বলার, আসলে এই প্রযুক্তি দলের সম্বন্ধে আমি কিছু বলবো, আমি যতই এখন বিএনপি নেতা হই ছোটখাটো একটা অবস্থানে, যে নাকি আমার রাজনৈতিক আইডল, তার পাশে বসে কি বলবো, আমার কিছুই বলার নেই। আমি শুধু এতটুকু বলবো আজকের প্রধান অতিথি, তিনি এই জাতীয়তাবাদী প্রযুক্তি দলের প্রধান উপদেষ্টা, তিনি তার মূল্যবান দিক নির্দেশনা পরামর্শ আপনাদেরকে যেভাবে দিবেন সেভাবে আপনারা অগ্রসর হবেন। তার পাশাপাশি আমরা পেছনে আছি, আপনাদের সাথে থাকবো। আর এইটুকু বলবো যে এই জাতীয়তাবাদী প্রযুক্তি দল বিএনপির অনেক অঙ্গ সংগঠন থাকার পরেও তারা নিজেরা
ঐক্যবদ্ধ হয়েছে কিছু একটা দলের জন্য করার জন্য, নেত্রীর জন্য করার জন্য, দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য করার জন্য। এদিকে আমি অবশ্যই মনে করি যে প্রশংসার দাবি রাখে, তারা একটি উদ্যোগ নিয়েছে, একটা সংগঠন দাঁড় করিয়ে তার মাধ্যমে দলের জন্য, দেশের জন্য তারা কাজ করতে চাচ্ছে। তারা আগামী দিনে শুধু অনলাইনে না, অনলাইনের পাশাপাশি আমাদের যে রাজপথে সশরীরে আন্দোলন করতে হবে, এর তো কোনো বিকল্প নেই, করতেই হবে। সেই আন্দোলনে তারা সকলে সামিল হবে। যেমন গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার শুনানি ছিল হাইকোর্টে, এর আগেও শুনানি ছিল, সেখানে খারিজ করে দিয়েছে, আপনারা সকলেই জানেন। আমার বিশ্বাস এই সরকার যা করছে এগুলা লোক দেখানো, মানে এই যে আদালতে আমরা যাচ্ছি, আদালত তো তার নিজস্ব গতিতে চলতে পারে না। আদালত সরকারের আজ্ঞাবহ আদালত, সরকার যেভাবে বলে সেইভাবেই চলে। এই আদালত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের যার যার অবস্থান থেকে দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নেমে দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এবং সেই মুক্তির আন্দোলনে সকলকে যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে আমরা অগ্রণী ভূমিকা পালন করে এগিয়ে যাব এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য দিক নির্দেশনা অনুযায়ী এই জাতীয়তাবাদী প্রযুক্তি দল সামনে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকল। ধন্যবাদ। সম্মানিত অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, যেই মানুষটা রাজপথে নেমে আসলে হাজারো তরুণ ছাত্র সমাজ রাজপথে প্রাণ ফিরে পায়। একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করে, যেই মানুষটাকে রাজপথে দেখা মাত্রই তারা কোনো কিছু পিছনে ফিরে তাকায় না, শুধু এটুকুই বুঝে দেশের জন্য, দলের জন্য আর সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সামনে তো রয়েছে একটাই মানুষ, হোক না সেই মানুষটাকে নিয়ে আরেকটি যুদ্ধ। সেই যুদ্ধকে অংশগ্রহণ করার জন্য আমরা শুধু রাজপথেই নয়, অনলাইনেও আমাদের পথ চলা চলবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই সকল বিষয়ের উপরে আজকে আমাদের যে প্রযুক্তি দলের ব্যানারে আয়োজিত অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন স্বাধীনতা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনায় আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল আয়োজিত অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন স্বাধীনতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনার সভার সংগ্রামী স্নেহাস্পদ সভাপতি সৈয়দ মোহাম্মদ জহিরুল ইসলাম মুকুল, এখানে আমার ডানে বাঁয়ে যারা উপস্থিত আছেন, এখানে রাশেদ আছেন, তারপরে আমাদের সাত্তার পাটোয়ারি, আমাদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাত্রদল সাত্তার পাটোয়ারি আছেন, রফিক ভাই আছেন, আমাদের কাছে মাহবুব আছেন, তারপরে আমাদের মৎস্যজীবী দলের নেতা
হ্যাঁ মধু সেদিন না বলি একটু আগেও কতগুলো নাম কম মধু, তারপরে আমার নামটা কম। আচ্ছা স্যার, শামসুদ্দিন ভিয়া আছেন, আমাদের সঞ্জয় আছেন, সঞ্জয় সুন্দর ভাষায় বক্তব্য রাখলো। আমাদের সঞ্চালক আছেন শিহাবুদ্দিন শিয়াম, আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন। এতক্ষণ অনেক বক্তব্য হয়েছে, অনেকে নানা ক্ষোভও ছেড়েছেন, দুঃখের কথা বলেছেন, খুবই স্বাভাবিক। তো জাতীয়তাবাদী প্রযুক্তি দল নামটা একটু ভিন্ন রকমের। প্রযুক্তি দল শুনতেও তো ভালো লাগে, প্রযুক্তি। তো আমার কাছে নামটি অত্যন্ত ভালো লেগেছে, কারণ সবসময় বিশ্বাস করি যে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে একটি দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, দলটি সে দেশের জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে চলবে। এই কথাটি আমি সবসময় সেইভাবে নেই না, কারণ আমার মতে একটি পলিটিক্যাল পার্টি, দায়িত্বশীল পলিটিক্যাল পার্টি শুধুমাত্র জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে চললেই হবে না। বিশেষ করে আমাদের দেশের দেশ, যে দেশের মানুষ অনগ্রসর, এরকম একটি দেশে বিএনপির মতো পলিটিক্যাল পার্টি যারা বারবার ক্ষমতায় আসে, তাদেরকে শুধুমাত্র জনগণের সেন্টিমেন্ট ধারণ করে এগিয়ে গেলেই হবে না, জনগণকে গাইডও করতে হবে, জনগণকে সঠিক দিক নির্দেশনাও দিতে হবে। আজকে আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে। যদি তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমাদের দেশকেও এগিয়ে যেতে হবে প্রযুক্তির প্রতিটি শাখায়। তাহলে জনগণকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে প্রযুক্তির প্রতিটি শাখায়, জনগণকেও আমাদের সমৃদ্ধ করে তুলতে হবে। এবং তখনই আমরা পারবো সেটা, যখন আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। জাতীয়তাবাদী প্রযুক্তি দল শুধুমাত্র অনলাইন থাকলেই চলবে। প্রযুক্তি শুধুমাত্র অনলাইন প্রযুক্তি না, প্রযুক্তির বিস্তারিত শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা আছে, এবং দিন দিন নতুন নতুন শাখা। তো জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কার্যক্রমে আমরা চাই যে, তাহলে আমি ব্যক্তিগতভাবে আশা করব যে বিশ্বের যে নতুন নতুন প্রযুক্তিগুলো প্রতিনিয়ত উন্মীলিত হচ্ছে, সেই সমস্ত শাখায় যাতে আমাদের দল আপডেটেড থাকে, সেরকম স্মার্ট ছেলেদের, মেধাবী ছেলেদের, যারা প্রযুক্তির নতুন নতুন শাখা সম্বন্ধে আপডেটেড, তাদেরকে দলে সম্পৃক্ত করতে হবে। তবেই প্রযুক্তি দল কথাটি সার্থকতা উঠে আসবে সবার সামনে। হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভিটি সেটাও বিশেষ করে একটি আধুনিক রাজনৈতিক দল পরিচালনায় প্রযুক্তি নির্ভরতা বিশ্বের প্রতিটি দেশে প্রতিটি রাজনৈতিক দলে বেড়েছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে বিএনপির মতো পলিটিক্যাল পার্টি, পপুলার পলিটিক্যাল পার্টি, যে পার্টি ভোটে দাঁড়ালেই জেতার সম্ভাবনা, যতবার বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়েছে, ইনশাআল্লাহ ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের কখনো অভাব হয়নি। এরকম একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি আগামীতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবে, একদম নিশ্চিত থাকে, টুডে অর টুমরো বিএনপির হাতে জনগণের ভোটের মাধ্যমে জনগণই উইন করেন, ভোট হারা হবেন না।
আওয়ামী লীগের পাপের বোঝা বাড়ছে তো, আর পারো বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেছে এবং যাচ্ছে যে এইটার নিচে পড়েই ওরা মোটামুটি। তবে হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের নেতৃত্ব, যেটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত, অতি দ্রুত আমাদের নেত্রীকে মুক্ত করা দরকার। আমাদের নেত্রীকে আমরা মা বলে সম্বোধন, কেন? কারণ ১/১১ সময় যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বলা হলো আপনার 2 সন্তান অসুস্থ, যে কোনো সময় তাদেরকে হত্যা করা হবে, আপনি আমাদের সাথে আপোষ হয়ে আসেন। তখন তিনি বলেছিলেন আমার 2 সন্তানকে আপনারা হত্যা করতে পারেন, আমার 2 সন্তানকে হত্যা করলে বাংলাদেশে লাখ লাখ মায়ের সন্তানদের মধ্যে আমি আমার 2 সন্তানকে খুঁজে পাই। কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না, আপনাদের সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ন্যূনতম ইচ্ছা আমার নাই। সেদিন থেকেই বেগম খালেদা জিয়া এদেশের কোটি কোটি সন্তানের মা। দেখেন, খুব কষ্ট লাগে যে আমরা মাঝে মধ্যে গর্ব করে বলি যে আমরা পলিটিক্যালি পাকিস্তানের চেয়ে অনেক অ্যাডভান্স, কিন্তু যখন দেখি পাকিস্তানেও বিচারপতিরা কতটুকু সাহসিকতা দেখে, কিভাবে তারা সরকারকে বরখাস্ত করে দেয়, নওয়াজ শরীফের মতো মানুষ, তারপরে পারভেজ মোশাররফের মানুষদের মতো মানুষকে তারা মানে কেয়ার করে নাই, তারা স্ট্যান্ড নিয়েছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে তার স্ট্যান্ড নিয়েছে। অথচ কষ্ট লাগে যখন দেখি আমাদের দেশে, যে দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করলাম, আমরা গর্ব করে বলি যে আমরা ওদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে স্বাধীন হয়ে, সেই দেশের বিচারপতিরা রায় দেওয়ার আগে লাল ফোনের দিকে তাকে কি ফোন আসে, আমরা এমনটি আশা করি নাই যে ওই যে মাহবুব মোর্শেদ সাহেব ছিলেন এখানে এই দেশের বিচারক, আইনজীবী ছিলেন, ফলে বিচারপতি হয়েছিলেন, বেশ নামর্জন। তো মোর্শেদ সাহেবের মতো ওনারা হবেন এমনটা আমরা আশা করি না, করতে পারি, কিন্তু তা হয়তো বা আমাদের কোনোদিনই পূরণ হবে কিনা জানি। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের এক সময়কার সফল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন ওনার মতো বিচারপতি এনারা হবেন আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেই স্বপ্ন সফল হবে বলে মনে হয়। সিনহা সাহেব মানুষ কেমন ছিলেন জানি না, তবে উনি শেষের দিকে দেখলাম বেশ ভালোই কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সাহসিকতার সাথে পদক্ষেপ নিয়েছিলেন। তো উনিও টিকতে পারলেন না। এনারা সিনহা সাহেবের মতো হতে পারলে তো হতো, তাহলে তো হয়তো আমরা একটা রায় পেতাম, কিন্তু আমাদের আশার বড়ি উড়ে চলে যাচ্ছে, আমাদের স্বপ্ন বারবার করে ধুলোই লুটোপুটি খাচ্ছে, আমাদের নেত্রী ন্যায় বিচার পাচ্ছেন। ওনারা সিনহা ফোবিয়ায় ভোগেন, যে একটা রায় দিলাম আবার না সিনহা সাহেবের মতো অবস্থা, তাই না? ওনারা এই ভয়ে থাকে, আরে বাবা চাকরি কতদিন করবেন, চাকরিটা একসময় আপনাদের রিজার্ভ করতেই হবে, তারপর রাস্তাঘাটে ঘুরবেন না, মানুষ দেখলে যখন থুতু দিবে তখন ভালো লাগবে। আরে তেলা পোকার মতো 1000 বছর বেঁচে থাকাচ্ছে, বাঘের মতো 10 দিন বাঁচেন না, একটা সঠিক রায় দেন না। আপনার সন্তানরা আপনারই উত্তর শুনি যারা আসবে, তারা একদিন বলতে পারবে যে আমার অমুক, আমার বাবা বা আমার দাদা বা আমার চাচা এই যে সত্য রায় দিতে গিয়ে সরকারের নির্যাতনের শিকার হয়েছিল, এরকম, তারপরও তারা সত্য রায় দিয়ে গেছে। এইটুকু গর্ব করার মতো কিছু রেখে যান, আমাদের কথা বাদ দেন, আপনার উত্তর জন্য রেখে যান। হতাশ
যাই হোক, কালকেও তো হলো না। এখন আপনারাই বলেছেন আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই। আবার অনেকে হতাশ হয়ে যায়। আমি শুরুতেই বলেছি ওতেই হতাশ হবেন না। শেখ হাসিনা বিদায় নিতে হবে এবং যতদিন যাচ্ছে ওনার বিদায় ততই করুণ হবে, নিশ্চিত না। পরপর দুটো প্রোগ্রামে ওই আমার সেই ছোটবেলার একটা প্রিয় গান হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন এই কথাটি বলেছি। যার উপরে উঠবে তাকে নামতে, যার উত্থান আছে তার পতন। আর উত্থান যদি অবৈধভাবে হয় পতনটা খুবই করুণ। কেন হবে, কেন সেখান থেকে বিদায় দিতে হবে? কারণ পরিস্থিতি স্বাভাবিক। স্বাভাবিক ঠিক করতে পারেন না, এটা স্বাভাবিক। বক্তৃতা দিতে পারেন না, এটা পরিস্থিতি স্বাভাবিক। মানুষের ছোটখাটো ব্যবসা নাই, ব্যবসা শেষ হয়ে গেছে। বাজারে যান, মার্কেটে যান, কাস্টমার আছে, ব্যবসায়ীদের ব্যবসা আছে। পরিস্থিতি কি স্বাভাবিক? বেশিরভাগ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী 1 বছরের মধ্যে বেশ কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, টেক্সটাইল বন্ধ হয়ে যাবে, ব্যাংক খালি হয়ে গেছে। আমাদের ছোটখাটো ব্যবসা করে আমি জানি, ব্যাংকের খবর জানি। এই পরিস্থিতি অস্বাভাবিক। অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন থাকে না। পরিস্থিতি স্বাভাবিক হবে, হতেই হবে। শিশু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। জানা আছে আপনাদের? ছোটবেলা বলেছে শিশু ঘুমাবে, পাড়া জুড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্গিরা আসবে, এটা অস্বাভাবিক। এরকম অবস্থা আমাদের দেশে হয়েছিল সম্ভবত 1742 সালে। হঠাৎ করে বর্গিরা কি করলো? বর্গিরা গ্রামের পর গ্রাম লুটতারাজ চালাতে লাগলো। তখন মানুষ ভয় পেয়ে গেল, বলল আর কোনোদিন বোধহয় এই অবস্থা থেকে মুক্তি নাই। কিন্তু বললাম ওটা অস্বাভাবিক পরিস্থিতি, এটা বেশি দিন থাকে না। আলটিমেটলি বর্গিরা ছিল 9 বছর। 9 বছর পর বর্গীদের কিন্তু বিদায় নিতেই হয়েছে এবং আবার শিশু ঘুমিয়েছে, আবার পাড়া জুগিয়েছে। আমাদের দেশে এখন ডিজিটাল বর্গী, তাই না? সেই সময়ের বর্গীরা আসতো ঘোড়ায় চড়ে, হাতে বর্ষা নিয়ে মারার কাপড়। আর আজকালকার যুগের বর্গীরা হাত কাটা কোট পরে আছে। হাত কাটা কোট পরে আছে। তারা ওইভাবে সময় মানুষের ঘর বাড়ি, ছোটখাটো ব্যবসা বাণিজ্য লুট করে নিয়ে যেত বর্গীরা। আর আজকালকার যুগের বর্গীরা তো ডিজিটাল বর্গী না, এরা আবার স্মার্ট, শেয়ার বাজার লুট করে নিয়ে যায়, ব্যাংক চুরি করে নিয়ে যায়, টেলি পাওয়া যায়। কি ডিজিটাল ওয়েতে নিয়ে গেছে না? বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো তো আর পাওয়াও গেছে 27,000 করে। হ্যাঁ, ব্যাংকের সোনা নাই। এইভাবে লুট হয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? বর্গীরা। ওই যে কি নাম, মহিলাদের নাম ইদানিং পাপিয়া। হ্যাঁ, এদের উস্তাদদের হাতে এখন দেশ। তবে নিশ্চিত থাকেন এই অস্বাভাবিক অবস্থা বেশি দিন থাকবে না। স্বাভাবিক অবস্থা দেশে আসবেই। আবারও শিশু ঘুমাবে, আবারও পাড়া জুড়াবে, আবারও জনগণ ভোট কেন্দ্রে দল বেঁধে ভোট দিতে যাবে, উৎসবের মতো করে ভোট দিতে যাবে। সেই অবস্থা আসবে। তো এখন কথা হচ্ছে যে কতদিনে আসবে, কতদিনে আসবে, এটা আমাদের উপর নির্ভর করে। আমরা কতটুকু নিজেদের প্রস্তুত করেছি। আমরা না পারলেও আসবে, সুদিন আসবে। কিন্তু আমাদের কি কাজটা করতে হবে? শহীদ জিয়ার সৈনিকরা পারবে না? তবে একটা জিনিস একটু আগে বক্তা বলেছেন যে একটা কিছু পরে কিছু দুঃখ তো আমাদেরও আছে। যেমন আমরা যখন আগে কর্মী ছিলাম,
আমরা কিন্তু নেতাদের জন্য জানটা দিয়ে দিতাম, নেতার নিরাপত্তার জন্য, নেতার ঘোষণা বাস্তবায়ন করার জন্য একদম জান দিয়ে দিতাম আমরা যখন কর্মী ছিলাম। এখন ছোট হলে একজন নেতা হয়েছে, কিন্তু এখন কর্মীরা কিন্তু বলে বক্তৃতায় ঠিকই, কিন্তু জান দেওয়ার সময় থাকে। আপনারা দেখেছেন যে আমাদের সেদিন রিজভী ভাই বেশ বড় একটা মিছিল করে, দেখেছেন না? বেশ বড় একটা মিছিল করে, কিন্তু হঠাৎ করে যখন পুলিশের হামলা হলো, রিজভী ভাই বেচারা একা আর লোকজন নাই। শুধুমাত্র কথা বললে তো হবে না, বড় বড় বক্তৃতা দিলে তো হবে না, মাঠে তো থাকবে না। একবার এখানে আমরা 20-25 হাজার লোকের সমাবেশ মিছিল নিয়ে যাচ্ছি, সামনে যাচ্ছি, আরে বাবা একটা ট্রান্সফরমার বাজছিল মুহূর্তের মধ্যে নাই। সুতরাং খালি বড় বড় বক্তৃতা দিলে আর ফেসবুকে পোস্ট দিলে তো হবে না, বাস্তব মনে করে ফিল করে রাস্তায় নিজেদের থাকার মতো মেন্টালিটি তৈরি করতে হবে। খালি বক্তৃতা বড় বড় বক্তৃতা দিলে হবে না। আমার সাথে কি কষ্ট পেলেন? এই যে একজন বক্তা বললেন আপনারা বড় বড় মিছিল করেন না, আপনাদের মিছিল দেখে কষ্ট পাই। আরে বাবা, 1000 জনের ভিতর নেতা কর্মী নিয়ে মিছিল করাচ্ছে 100 জন সাহসী নেতা কর্মী নিয়ে মিছিল করাচ্ছে। বিশ্বের যত বড় বড় আন্দোলন হয়েছে হুট করে বড় হয়, ছোট 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 মিছিল গুলো, ছোট 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 প্রতিবাদ গুলো করে আসতে একসাথে বড়, ঠিক আছে? আর মনে রাখবেন ইতিহাসের গতিতে চলবে। আবারও বলি, ইতিহাসেই শেখ হাসিনার জায়গা নির্ধারণ করা আছে, হাসান মাহমুদের জায়গা নির্ধারণ করা আছে। নিশ্চিত থাকে যেদিকে তারা অগ্রসর হচ্ছে, যে রাস্তায় তারা হাঁটছে, কদিন পর তারা মানুষের থুতু ছাড়া খাওয়া পানি পর্যন্ত পাবে। সেটা কত তাড়াতাড়ি হবে সেটা নির্ভর করছে আমাদের। খালি বক্তৃতা না, সাহস নিয়ে মাঠে নামার জন্য সব ধরনের আর জনগণকে আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করার জন্য আমাদের অনলাইনে যারা তাদেরকে অনুরোধ জানাবো, আমাদের একটা কাজ যে এই যে জনগণ সরকারকে ঘৃণা করে, কিন্তু তারা তাদের এই যে ঘৃণাটা তারা ব্যালটের মাধ্যমে সাধারণত দেখায়, যেহেতু ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ আর নাই, সুতরাং তারা যেন তাদের ঘৃণাটা রাস্তায় নেমে দেখায়। এই জন্য জনগণকে আপনারা দেখে, জনগণকে অনলাইনের মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ করেন যে যেন তারা তাদের ঘৃণাটা রাস্তায় নেমে দেয়। ঠিক আছে? আমার কথা আর রাজপথে আপনার বলি যে আগুন ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ, আমরা সবাই মিলেই থাকবো। কিন্তু কেউ রাজপথ থেকে কিন্তু আবার গলিপথকে পালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। ইতিহাসের গতিতে চলবে, ইতিহাসের অতীত কিন্তু পাল্টানো যায় না। আমরা ইচ্ছা করলে ইতিহাসের অতীত কোনো ঘটনা কিন্তু আমরা পাল্টাতে পারবো না, কারণ টাইম মেশিন এখনো আবিষ্কার হয় না। কিন্তু ইতিহাস ভবিষ্যৎ যেটা, সেটা কিন্তু আমাদের উপরে নির্ভর করে, আমরা ভবিষ্যৎ পাল্টে দিতে পারি। হাসিনা হয়তো 3-4 বছর পরে ওনার পতন হওয়ার কথা ছিল, আমরা ইচ্ছে করলে আমরা 1 মাসের মধ্যে পতন ঘটিয়ে দিতে পারি, যদি আমরা তো বিশ্বাস রাখেন হাসিনা বিদায় নেবেই, তাকে বিদায় নিতেই হবে। এবং এটাই প্রকৃতির শিক্ষা, এটাই ইতিহাসের শিক্ষা। ওনাকে বিদায় নিতে হবে এবং যে রাস্তায় হাঁটছেন অনেক করুণ পরিণতি ওনার জন্য অপেক্ষা করছে। এখন কতদিনে বিদায় নেবেন, অত ধৈর্য হারাবেন না। যদি আপনার ধৈর্য নাই, সেটা নাই, নামেন না, দেরি করি কেন, তাড়াতাড়ি নামি। কিন্তু নেতাদের ফেলে আবার কেউ আবার চলে যায় না। আমাদের সমাবেশে আসবে, সাহস নিয়ে নামবেন আর ভীতুদের দূরে রাখবেন। ভয় কিন্তু সংক্রামক রোগ। আপনি যদি আপনার মিছিলে বিদ্যুৎ নেতা কর্মী রাখেন, সে ভয় কিন্তু আপনার মধ্যে সংক্রামিত হয়ে যাবে। সাহসী নেতা কর্মীদের নিয়ে মাঠে না, আর যারা ভীতু তাদেরকে সাহসী করে তুলবে, এটাই এখন আমাদের কাজ। ঠিক আছে? ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশকে মুক্ত করে আনবো। এবং যদি আমাকে কেউ বলে যে শেখ হাসিনার বিদায় নেওয়ার 2টা রাস্তা,
একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আর একটা আন্দোলনের মাধ্যমে। আপনি প্রিফার করেন কোনটা? আমি একদম সাথে সাথে বলবো আন্দোলনের মাধ্যমে। কারণ আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হলে সেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, যাতে আগামীতে আর কেউ এই রাস্তায় না আসে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আবার ইনশাআল্লাহ আমরা সবাই আছি, রাজপথে দেখা হবে, এবং নিজেদের সবাই একটু সাহসী করে তোলেন। যতটুকু আপনি সাহসী, তার চেয়েও একটু সাহসী হয়ে করে তোলেন। আপনাদের সাহসী যোদ্ধা যারা আছেন তাদেরকে আবার কাছে টানেন। অনেকে দেখবেন যে মনের দুঃখে, মনের কষ্টে অনেক সাহসী ছেলে যারা সাহসী, তারা কিন্তু একটু দূরে দূরে থাকে। হ্যাঁ, তারা একটু অভিমানী বেশি। তারা হয়তো অনেক সময় আগে পলিটিক্স করতো, অনেকে চুপচাপ বসে আছে, তাদেরকে আবার নিয়ে সামনে নিয়ে আসে। এবং প্রত্যেকে নিজ দায়িত্বে এগিয়ে, যারা একটু সাহসী, যারা একটু ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করবে। প্রত্যেকের অবস্থান থেকে ত্যাগীদের, যারা সাহসীদের, তাদের মূল্যায়ন করতে হবে। আর যারা একটু চামচা টাইপের, যারা এই চামচারের ভয় ছড়ায়, চামচা টাইপের মানুষদের ভয় ছড়ায়, দলের ভালো অবস্থা তৈরি হলে এদের খেলায় কিন্তু টেকা যাবে না। ঠিক আছে? এটা আমরা সবাই কষ্ট করে ইনশাআল্লাহ আবার আমরা হাসিনার পতন ঘটাবো। দেখবেন যে আমাদের আর তখন মানে দেখা যাবে যে এত দামি দামি গাড়ি, এত পারফিউম করা সব ড্রেস পরে আসবে, নিজেদেরই খারাপ লাগবে, বাড়ি তোদের জায়গায় করে। এই ভুলগুলো আমরা আমাদের শিক্ষা। যাই হোক, আমরা আশা করছি আগামীতে এটি হবে না, কারণ আমাদের দলের অনেক শিক্ষা হয়ে গেছে। বিশেষ করে আমাদের নেত্রী এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে গত কয়েক বছরে যে নিশ্চয়ই ওনারা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বুঝেছেন। ইনশাআল্লাহ ওনারা আর আগামীতে ভুলটা করবেন না। ইনশাআল্লাহ ত্যাগী নেতাদেরই ওনারা মূল্যায়ন করবেন। ঠিক আছে? জাতীয়তাবাদী প্রযুক্তি দল এগিয়ে যাক সামনের দিকে। আমরা আছি, থাকবো প্রযুক্তি দলের সাথে, প্রযুক্তি নিয়ে থাকবো। আরেকটি কথা বলি, যদি আমরা সবাই মিলে সাহসিকতা নিয়ে মাঠে নামি, সিদ্ধান্ত নিই না নেতাদের সবাই মাঠে থাকবে, জীবন যাবে, তাও রাজপথ থাকবো না, তাহলে আপনারা এই যে আমরাও হাসিনার পতনের একটা কাউন্টডাউন দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।